আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুরু করব সেটা হচ্ছে যে আমাদের মহাকর্ষ এই অধ্যায়টার ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলে আমরা কিভাবে প্রবলেমগুলো অ্যাপ্রোচ করব সেই জিনিসগুলো আমরা এক এক করে সুন্দর করে জানব। ঠিক আছে? আমরা যেভাবে পড়ব সেভাবেই আপনারা যদি আপনার প্রস্তুতিগুলো নেন এবং আপনি যদি বাসায় বিগত বছরের সকল গাণিতিক সমস্যার সমাধান করেন, ইনশাআল্লাহ আপনি চান্স পাবেন। আপনার কোনো টেনশন নাই ওস্তাদ। আমরা আপনার সাথে আছি। আমরা খুব সুন্দর করে সেই জিনিসগুলো কভার করে দিব। খুব সুন্দর করে সেই জিনিসগুলো কভার করে দিব। কোনোটা নিয়েই আপনার কোনো ধরনের মাথা ব্যথা, কোনো চিন্তা রাখতে রাখতে হবে না। ঠিক আছে? তো আমরা দেরি না করে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করে দিব। দেরি না করে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করে দিব। আচ্ছা, প্রথমেই আমরা কিছু তথ্য সম্পর্কে জানি যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা। এই জিনিসটা আপনাদের জানতে হবে। উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা। কাজেই মেরু অঞ্চলে পৃথিবীর বিষুবীয় অঞ্চলের তুলনায় ব্যাসার্ধ কম। বিষুব রেখায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি। বিষুব রেখা থেকে মেরুর দিকে যত বেশি যাওয়া যায়, ঠিক আছে, ব্যাসার্ধ তত কমতে থাকে, জি এর মান বাড়তে থাকে। অর্থাৎ পৃথিবীর এই বিষুবীয় অঞ্চল থেকে আপনি যত মেরু অঞ্চলের দিকে যাবেন, জি এর মান তত কি হইতে থাকবে? বাড়তে থাকবে। অর্থাৎ বিষুবীয় থেকে মেরুর দিকে যত বেশি আপনি আগাবেন, আগাইতে আগাইতে দেখবেন আস্তে 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 জি এর মান কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, আর মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, জি এর মান মেরুতে জি এর মান ম্যাক্সিমাম। ঠিক আছে? এই দুই মেরুতে, এইটাতে আর এইখানে জি কি ম্যাক্সিমাম ওস্তাদ, জি এর মান ম্যাক্সিমাম। 1618 সালে ডেনমার্কের অপর জ্যোতির্বিদ জোহানেস কেপলার সিদ্ধান্ত উপনীত হন যে গ্রহগুলো এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এই সম্পর্কে তিনি তিনটা সূত্র প্রদান করে, যাদেরকে কেপলারের গ্রহ সম্পর্কীয় গতিসূত্র বলা হয়। কেপলারের গ্রহ সম্পর্কীয় গতিসূত্র আছে। আচ্ছা, কেপলারের গ্রহ সম্পর্কিত গতিসূত্র একটা হচ্ছে উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফল সূত্র, সময় সূত্র। উপবৃত্ত সূত্রে কি বলছে কেপলার? এত কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে? দেখেন যে উপবৃত্ত সূত্রে উনি বলছে যে এই সূর্যকে কেন্দ্র করে, এটা যদি সূর্য থাকে, অন্যান্য গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘুরতেছে। এটাই হচ্ছে আমার উপবৃত্ত সূত্র। উপবৃত্ত সূত্র কি? সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলা উপবৃত্তাকার পথে ঘুরতেছে। ক্লিয়ার? ঠিক আছে? 2 নাম্বার, ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র বলছে যে এই একটা নির্দিষ্ট সময়ে, ধরেন এই টি সময়ে, ধরে নিলাম এইটা এইখান থেকে এইখানে গেল। ঠিক আছে? ডেলটি সময়ে। আবার এই জায়গায় ডেলটি সময়ে এইখান থেকে এইখানে আসলো। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমান সময়ে গ্রহগুলা সূর্যের সাথে সমান ক্ষেত্রফল রচনা করে। অর্থাৎ এইখানে ডেলটি সময়ে এখানে যতটুকু ক্ষেত্রফল সে রচনা করছে, এইখানেও ততটুকু ক্ষেত্রফল রচনা করছে। কিন্তু দেখেন এই জায়গাটা সূর্যের কাছে, যার কারণে এইখানে বেগ বেশি হয়, আর এইটা দূরে দেখে বেগ কম হয়। কিন্তু দেখেন এই জায়গায় আবার এই ব্যাসার্ধ ভেক্টরটা বড়, এখানে ব্যাসার্ধ ভেক্টরটা ছোট। আলটিমেটলি দুইটার ক্ষেত্রফলই সমান। এটা যদি a1 হয়, এটা যদি a2 হয়, তাহলে a1 ইজ ইকুয়াল টু a2। ঠিক আছে? a1 ইজ ইকুয়াল টু a2, এটাই বলা আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা হলো কি সময়ের সূত্র। সময়ের সূত্র অর্থাৎ উনি বলছে যে কোনো একটা গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনের সমানুপাতিক, প্রপোর্শনাল টু আর কিউব। টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এটা কিসের সূত্র? সময়ের সূত্র। তাহলে উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফলের সূত্র, সময়ের সূত্র। সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব তত কম হয়, গ্রহ যত নিকটে থাকে এর আবর্তনকাল তত কম হয়। আচ্ছা, কোন বস্তু ন্যূনতম 11.18 কিলোমিটার পার সেকেন্ড বা 6.95 মাইল পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। তাহলে 11.18 বা 11.2 আপনি বলতে পারেন। ঠিক আছে? তাহলে ভিই এসকেপ ভেলোসিটি পৃথিবীর জন্য কত? 11.2 কিলোমিটার। এটা মুখস্থ রাখবেন। অথবা 6.95 মাইল পার সেকেন্ড।
বুঝাইতে পারছি? মনে থাকবে ওস্তাদ? মনে থাকবে? জটিল কঠিন? জটিল বা কঠিন কোনো কিছু না, একদমই সহজ, একদম পানির মতো সহজ ওস্তাদ। এবার দেখেন, জি এর তারতম্য ঘটে যে কারণে, উচ্চতার জন্য, অক্ষাংশের জন্য, পৃথিবীর ঘূর্ণনের জন্য। যেখানে এই যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, এটা দিয়ে কোনোদিন আমরা দেখি নাই যে অ্যাডমিশনে কোশ্চেন আসতে। পৃথিবীর ঘূর্ণন দিয়ে কোনোদিন অ্যাডমিশনে কোশ্চেন আসে নাই বিগত সময়গুলোতে। সো অ্যাকচুয়ালি উচ্চতা এবং অক্ষাংশ ক্রিয়া। এবং দেখেন মেরুতে হইল 9.83217, বিষুব অঞ্চলে 9.78039, ক্রান্তীয় অঞ্চলে 9.78918, ঢাকায় 9.7835, ঠিক আছে 9.78, এটা মনে রাখবেন, এটা কোথায়? ঢাকায়, ঠিক আছে, এটা ঢাকায়, ঢাকারটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। রাজশাহীতে 9.790, এটাও মনে রাখতে পারেন, ঠিক আছে। এগুলো আমরা একটু জাস্ট মাথার ভিতরে খেলায় রাখা, একটু মাথার ভিতর রাখা ওস্তাদ, ঠিক আছে, মানে তেমন কিছু না, একটু জাস্ট মাথার ভিতর রাখা। জি এর বৈশিষ্ট্য দেখেন, জি এর বৈশিষ্ট্য, জি এর মান বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না, স্থান ভেদে যে জি পরিবর্তন হয়। আর অভিকর্ষীয় জি হইল অভিকর্ষীয় প্রাবল্যের সমান, মনে রাখবেন, স্মল জি ইজ ইকুয়াল টু অভিকর্ষীয় প্রাবল্য, ঠিক আছে। এটা কিন্তু মহাকর্ষীয় প্রাবল্য না, অভিকর্ষীয় প্রাবল্য, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীর জন্য, পৃথিবীর জন্য শুধুমাত্র এই ইটা কি, প্রাবল্যটা কার জন্য? পৃথিবীর জন্য। পৃথিবীর, বুঝাইতে পারছি ওস্তাদ? ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছেন? খুবই সহজ, খুবই সহজ, অত্যন্ত সহজ, টেনশনের কিছু নাই। হ্যাঁ, টেনশনের কিচ্ছু নেই। অভিকর্ষ ত্বরণের মানসমূহ সমুদ্র তলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ ধরা হয়, সেটাকে বলা হয় 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা জিনিস, এই যে 32.09 বা 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, 32.09 বা 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। দেখেন কৃত্রিম উপগ্রহের ব্যবহার, ঠিক আছে। আচ্ছা, চন্দ্রে অভিকর্ষ ত্বরণ 1/6 জি, 1/6 জি, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 জি। বস্তু নিরপেক্ষ হইলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ স্থানের উপর নির্ভর করে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমরা বুঝাইতে ভুলে গেছি, সেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা দেওয়া আছে, স্কেলার রাশি, এর মান বস্তুর ভরের উপর ভূকেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে না, এটা সার্বজনীন। এই মহাকর্ষীয় ধ্রুবকটা কি? সার্বজনীন, সার্বজনীন, ইউনিভার্সাল। এটা সার্বজনীন না, এটা ভেক্টর রাশি, এটা ভরের উপর নির্ভর না করলেও ভূকেন্দ্রতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ বড় জি আর ছোট জির ভিতরে একটা অ্যানালজি দেখানো হয়েছে ওস্তাদ, বড় জি এবং ছোট জি এর মধ্যে একটা কি দেখানো হয়েছে? অ্যানালজি দেখানো হয়েছে। আচ্ছা, এবার দেখেন কৃত্রিম উপগ্রহের কি কি ব্যবহার আছে? সমুদ্রের গভীরতা নির্ণয়, আন্তঃমহাদেশীয় যোগাযোগ, আবহাওয়া নিরীক্ষণ ও পূর্বাভাস, ঠিক আছে। তাহলে কৃত্রিম উপগ্রহের ব্যবহার, এরকম কিন্তু এমসিকিউ আছে, নিচের কোনটি কৃত্রিম উপগ্রহের ব্যবহার নয়? নিচের কোনটি কৃত্রিম উপগ্রহের ব্যবহার নয়? তখন আপনি দেখবেন যে এই সমুদ্রের গভীরতা নির্ণয়, আন্তঃমহাদেশীয় যোগাযোগ, আবহাওয়া নিরীক্ষণ ও পূর্বাভাস, এগুলার ভিতরে এগুলো যদি থাকে তাহলে এগুলো তো অবশ্যই ব্যবহার, এটার বাইরে যেটা থাকবে ওটা ব্যবহার না। বুঝাইতে পারছি? এটার বাইরে যেটা থাকবে ওটা ব্যবহার না। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? কঠিন লাগতেছে, জটিল লাগতেছে? একদম সহজ না? একদমই সহজ ওস্তাদ, একদম পানির মতো সহজ, ঠিক আছে। এখন দেখেন যে আমরা টাইপ ভিত্তিকভাবে কিছু প্রবলেম সলভ করব, যাতে আমাদের মাথায় সূত্রগুলো একটু খেলে যায়,
ঠিক আছে, এরপর আমরা এমসিকিউতে যাব। আমরা টাইপ ভিত্তিকভাবে কিছু সমস্যা সমাধানের চেষ্টা করব। ঠিক আছে, টাইপ ভিত্তিকভাবে কিছু সমস্যা সমাধানের চেষ্টা করব যাতে আমাদের মাথায় সূত্রগুলো খেলে যায়। ঠিক আছে, সুন্দর করে আমরা শুরু করি। দেখেন, অভিকর্ষীয় ত্বরণ স্মল জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার অথবা 4/3 পাই আর রো ক্যাপিটাল জি। পৃথিবীর ভর ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি। পৃথিবীর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 3g বাই 4 পাই ক্যাপিটাল জি ক্যাপিটাল আর। এখানে দেখেন WP বাই WE ইজ ইকুয়াল টু GP বাই GE, MP বাই ME, ঠিক আছে, অথবা RE বাই RP হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যেটা করছি সেখানে ওজনের অনুপাত করছি, মহাকর্ষীয় অভিকর্ষ ত্বরণের অনুপাত করছি, অনুপাত করে আমরা এটা বের করছি। ঠিক আছে, আচ্ছা, পি বলতে বুঝতে পারছেন, পি মানে প্ল্যানেট, কিন্তু এখানে অন্য কোনো প্ল্যানেট, প্ল্যানেট আর ইতে আর্থ। ঠিক আছে, আচ্ছা দেখেন, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক, রো পৃথিবীর গড় ঘনত্ব, ME পৃথিবীর ভর, MS সূর্যের ভর। সূর্যের ভর নির্ণয়ের সমীকরণটা আপনারা একটু জেনে নেন। সূর্যের ভর নির্ণয়ের সমীকরণ MS ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই GT স্কোয়ার। ঠিক আছে, 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই GT স্কোয়ার। আর অভিকর্ষ বল F ইজ ইকুয়াল টু mg, g ক্যাপিটাল M স্মল m বাই আর স্কোয়ার। এই আর কি সমীকরণগুলো আপনারা জানেন সবাই, এটা আর নতুন করে জানানোর কিছু নেই, খুবই সহজ, অত্যন্ত সহজ। আমরা সামনের দিকে আগাই। দেখেন, পৃথিবীর ব্যাসার্ধ আমরা একটু জেনে নেই। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10 কিউব এত কিলোমিটার, অথবা 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত মিটার হইতে পারে। ঠিক আছে, পৃথিবীর গড় ঘনত্ব 5.5 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। সূর্যের ভর হইল 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি। পৃথিবীর ভর 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। আর মহাকর্ষীয় ধ্রুবক এটা অলওয়েজ ফিক্সড, অলওয়েজ ফিক্সড 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ঠিক আছে, এইখানে আমরা মনে হয় আমরা খুব সুন্দর করে বুঝতে পারছি। ঠিক আছে, এবার দেখেন, সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব 10 টু দি পাওয়ার 13 সেন্টিমিটার না, 10 টু দি পাওয়ার 13 মিটার, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 মিটার। ঠিক আছে, G ইজ ইকুয়াল টু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবং 1 বছর 365 দিনে হলে সূর্যের ভর নির্ণয় করো। তো নিজের একটু চেষ্টা করেন, 1 মিনিট নিজের একটু চেষ্টা করেন, খুব সহজেই পারবেন। 1 মিনিট নিজের একটু চেষ্টা করেন, খুব সহজেই পারবেন। ঠিক আছে, খুব সহজেই পারবেন। ও সেন্টিমিটারই, এটা আমি ভুল ভাবছিলাম যে এটা মিটার, সেন্টিমিটারই হবে। নিজের একটু চেষ্টা করেন, খুব সহজেই পারবেন। পারা যাবে? একদম সহজ ওস্তাদ, একদম পানির মতো সহজ, এখানে জটিলতার কিচ্ছু নাই, অত্যন্ত সহজ। খেয়াল করেন, আমার সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে MS ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউ ডিভাইডেড বাই GT স্কোয়ার, ক্যাপিটাল G T স্কোয়ার। ঠিক আছে, 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার আর কিউ, পাই স্কোয়ার দিই আমি এখানে, পাই স্কোয়ার আর কিউ। তাহলে 4 পাই হচ্ছে 3.1416 স্কোয়ার ইন্টু স্মল আর হচ্ছে কত, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 কত সেন্টিমিটার আছে না, এটার মিটার নিলে হবে 10 টু দি পাওয়ার 11, 1.5 টু 10 টু দি পাওয়ার 11 এত স্কোয়ার। আচ্ছা, জি কত, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। আর 365 দিনে 1 বছর, তাহলে এইখানে 365
ইন্টু, আচ্ছা তাহলে 24 ঘন্টায় একদিন ইন্টু 3600, এটা করেন। এটা করলে আসবে দেখবেন 2 × 10⁻30, 10⁻30 এত কেজি। এটাই অ্যান্সার। সূর্যের ভর নির্ণয় করলাম আমরা সুন্দর করে, সূর্যের ভরটা বের করে ফেললাম। বুঝতে পারছেন ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? জটিল, কঠিন? একদম সহজ। এরপর দেখেন, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার হলে চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? বলছে পৃথিবীর ভর ইজ ইকুয়াল টু 81 ইন্টু চন্দ্রের ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ হইল 4 ইন্টু চন্দ্রের ব্যাসার্ধ। পারবেন না ওস্তাদ? পারবেন না? ঠিক আছে, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। দেখেন ওস্তাদ, খুবই সহজ। আমি দেখেন আস্তে আস্তে করায় দিই। দেখেন, ঠিক আছে, তাহলে চন্দ্রকে আমরা জি, আচ্ছা আমরা কি জানি, জি ইজ ইকুয়াল টু, দেখেন ভালো করে দেখেন, জি ইজ ইকুয়াল টু gm/r², এটা তো আমরা জানি। তাহলে এখানে জি তো কনস্ট্যান্ট, তাহলে জি ইজ প্রপোর্শনাল টু M/r²। এখন তার মানে বোঝা যাইতেছে জি এম এর সাথে প্রপোর্শনাল, আর রেসিপ্রোকাল ব্যস্তানুপাতিক কার সাথে? 1/r² এর সাথে। তাহলে এখন দেখেন gm/ge, ঠিক আছে, gm/ge। তাহলে gm এর ক্ষেত্রে আমার দেখেন m/me ইন্টু re/rm স্কয়ার। mm কত? আচ্ছা, me হলো 81 mm, তাহলে 1/81 ইন্টু re কত? 4 rm, তাহলে 4/1 স্কয়ার, ঠিক কিনা? ঠিক আছে, স্কয়ার। তাহলে এই জায়গায় 16/81, ঠিক কিনা? 16/81, তাহলে 16/81, তাহলে এইখান থেকে আমি লিখতে পারি gm ইজ ইকুয়াল টু 16/81 ইন্টু 9.8, 16/81 ইন্টু 9.8, এখান থেকে আসে 1.936 এত মিটার/সেকেন্ড স্কয়ার। এগুলো অনেক আগে রিটেন প্রশ্ন, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এত কমপ্লেক্স ভ্যালু আপনাদেরকে দিবে না। এটা দিয়েও করা যায়, আমি এখন দেখাইলাম না, আমরা দেখব। একটি বস্তুর ওজন পৃথিবীতে 95 নিউটন, চন্দ্রে 16 নিউটন। চন্দ্র অপেক্ষা পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত গুণ? ঠিক আছে, চন্দ্র অপেক্ষা পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত গুণ? খুবই সহজ। পৃথিবীতে কত? পৃথিবীতে হইল 95 নিউটন, আর এইখানে 16, 6 কত? 96, তাহলে এইখানে কত? 5.9, এত গুণ হবে, 5.9 গুণ হবে। দেখছেন একদম সহজ না? একদম সহজ কিনা? জটিল, কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ, একদম পানির মতো সহজ। বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছেন কিনা? এই যে হিসাবগুলো এইভাবেই করতে হয়। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কিনা? দেখেন টাইপ 2, মহাকর্ষ বল, বিভব ও প্রাবল্য নির্ণয় করা। মহাকর্ষ বল হইল F ইজ ইকুয়াল টু gm1 m2/r²। এইখানে একটা বস্তু আছে যেটার ভর যদি হয় m1, এইখানে আরেকটা বস্তু আছে
যেটার ভর যদি হয় m2, মাঝখানের ডিস্টেন্স যদি হয় r, তাহলে হবে gm1 m2/r²। মহাকর্ষীয় বিভব ক্যাপিটাল V ইজ ইকুয়াল টু মাইনাস gm/r। মহাকর্ষীয় প্রাবল্য E হইল gm/r²। ঠিক আছে, gm/r²। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি যখন মহাকর্ষীয় প্রাবল্য আকারে লিখবো তখন ইউনিটটা লিখবো এরকম নিউটন পার কেজি। আর যখন এই জি আকারে লিখবো অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ আকারে লিখবো, অভিকর্ষজ ত্বরণ, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কিনা? কঠিন লাগে? কঠিন লাগে? কঠিন লাগার কোনো প্রশ্নই উঠবে না ওস্তাদ, কঠিন লাগার কোনো প্রশ্নই এখানে উঠবে না, কঠিন লাগার কোনো প্রশ্নই এখানে উঠবে না। ঠিক আছে, একদম সহজ লাগবে, একদম সহজ লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, রো হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, এম ই হলো পৃথিবীর ভর, আর হলো মধ্যবর্তী দূরত্ব। পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই। কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ যদি অর্ধেক হয়, তবে এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে? ঠিক আছে, তাহলে আমরা দেখেন, আমরা কিন্তু একটা জিনিস জানি, কি ই ইজ ইকুয়াল টু জি, এটা তো জানি। এবার দেখেন জি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, 4/3, ঠিক আছে, পাই ক্যাপিটাল আর রো ক্যাপিটাল জি। ঠিক কিনা? আমার এখানে বলছে গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের সমান, রো কনস্ট্যান্ট, জি তো কনস্ট্যান্টই, পাই তো কনস্ট্যান্ট, 4/3 ও কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি কিনা জি ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে জি ইজ প্রপোর্শনাল টু যদি আর হয়, তাহলে ই অলসো প্রপোর্শনাল টু কি? আর। ঠিক কিনা? তাহলে আমরা লিখতে পারি কিনা ই প্রাইম বাই ই আর প্রাইম বাই আর। আচ্ছা, ব্যাসার্ধ কি বলছে? অর্ধেক। ই প্রাইম বাই ই, ব্যাসার্ধ যদি অর্ধেক হয়, হাফ আর বাই আর, আর আর চলে গেল। ঠিক কিনা? ঠিক কিনা? এবার দেখেন ই প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? ই প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? হাফ ই। এটাই অ্যান্সার। অর্থাৎ মূল প্রাবল্যের কি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি হবে? মূল প্রাবল্যের অর্ধেক। মূল প্রাবল্যের অর্ধেক। বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা? কঠিন লাগছে? কঠিন লাগার তো কোনো কারণ নাই ওস্তাদ, খুবই সহজ, কঠিন লাগার বিন্দু মাত্র কারণ নাই, অত্যন্ত সহজ ওস্তাদ, অত্যন্ত সহজ, পানির মতো সহজ ওস্তাদ। বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি কিনা বলেন? বুঝতে পারতেছেন কিনা? ওকে, এবার দেখেন পৃথিবীকে 5.5 × 10³ kg/m³ গড় ঘনত্বের তৈরি 6.4 × 10⁶ মিটার ব্যাসার্ধের একটি গোলক হিসেবে বিবেচনা করে এর পৃষ্ঠে বিভব নির্ণয় করো। তাহলে এত গড় ঘনত্বের তৈরি, এত ব্যাসার্ধের একটি গোলক হিসেবে বিবেচনা করে পৃষ্ঠে কি নির্ণয় করতে হবে বলেন তো? পৃষ্ঠে বিভব নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে বিভব আমরা নির্ণয় করি। V is equal to minus G capital M by R minus
এম এর জায়গায় কি লিখতে পারি 4/3 পাই আর কিউব রো বাই আর, এটাই তো ঠিক কিনা? তাহলে মাইনাস 4/3 পাই আর স্কোয়ার রো জি, তাহলে মাইনাস 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর হচ্ছে কত 6.4 ইন্টু 10⁶ এত স্কোয়ার, রো হচ্ছে কত 5.5 ইন্টু 10³ জি হচ্ছে কত 6.673 10⁻⁻11। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখান থেকে আমার আসবে মাইনাস 6.32 ইন্টু 10⁻7 জুল পার কেজি। এটাই ক্লিয়ার? বিভব বের হয়েছে, মহাকর্ষীয় বিভব বের হয়েছে কিনা? হয়েছে। খুবই সহজ, মহাকর্ষীয় বিভব আমরা বের করে ফেলছি, খুব সুন্দর করে আমরা মহাকর্ষীয় বিভবটা নির্ণয় করে ফেলছি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জটিল কঠিন, জটিল বা কঠিন কোনোটাই না, একদম একদম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার, আপনারা সুন্দর করে পই পই করে জিনিসগুলো ধরতে পারছেন। উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়। উচ্চতায় বলতে ধরেন এই হইল পৃথিবী, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে ধরে নিলাম এইচ একটা হাইট আছে, এইচ হাইটে এইখানে অভিকর্ষ ত্বরণ যদি হয় GH, তাহলে সেটাই আমার বের করতে বলছে। এখন এইখানে একটা সমীকরণ আছে দেখেন 1 - 2 H/R। এইখানে এইচটা এই সূত্রটা কখন কাজে লাগবে জানেন? কখন কাজে লাগবে? এই সূত্রটা তখনই কাজে লাগবে যখন আর এর চেয়ে এইচ অনেক কম। যেমন আর কত? আর হইল 6400 কিলোমিটার। ঠিক আছে, এইচ ম্যাক্সিমাম ধরেন 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হইলে ঠিক আছে, এই সূত্রে আপনি কিছু একটা খেলা খেলতে পারবেন। এর চেয়ে বেশি হইলে এই সূত্র আর খাটবে না। স্বাভাবিক ক্ষেত্রে আপনার উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আপনি সূত্র ব্যবহার করবেন এইটা, h is equal to √g/gh - 1 into r, অথবা f/fh বা w/wh একই কথা। আপনার যদি ওজন ডিফারেন্ট দেওয়া থাকে ওই ভর তো কাটা চলেই যাবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার gh বের করার সার্বজনীন। এইখান থেকে আপনি এইভাবে করতে পারেন সমীকরণ gh is equal to r/r+h হোল স্কয়ার ইন্টু। ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে তো? আছে তো? ঠিক, খেলা ঠিক আছে না এতক্ষণ পর্যন্ত? দেখেন দেখেন এই সমীকরণগুলো আপনারা চিনেন, এই সমীকরণগুলা আপনাদের পরিচিত, অপরিচিত কোনো সমীকরণ না। দেখেন ভূপৃষ্ঠ হতে কত উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের কতটুকু হবে? 1/4 হবে। ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের কতটুকু? 1/4 হবে। আর কত বলা আছে? 6.38 ইন্টু 10⁻³ এত কিলোমিটার। 6.38 ইন্টু 10⁻³ কিলোমিটার দেওয়া আছে। 6.38 মানে 6.4, এই যেটা দেওয়া আছে এখন আমাদের ওইটাই ব্যবহার করতে হবে। বুঝাইতে পারছি? যেটা দেওয়া আছে এখন আমাদের ওইটাই ব্যবহার করতে হবে। ক্লিয়ার কিনা? আমরা কি বলছি যে GH/G is equal to r/r+h হোল স্কয়ার, ঠিক কিনা?
আচ্ছা কত উঁচুতে, উঁচুতে বলছে, তাহলে তো আমরা ডিরেক্ট সমীকরণ এটা বসাইতে পারি। দেখেন কষ্ট করার দরকার নাই, সমীকরণ ওইটাই বসাই দেই। ঠিক আছে, এই যে এইটা ঠিক আছে, h ইজ ইকুয়াল টু রুট ওভার g বাই gh, g বাই gh। দুঃখিত, মাইনাসটা হলো রুটের বাইরে হবে, g বাই gh মাইনাস 1 ইন্টু r। তাহলে এইখানে হবে কত, g হইল 4 মাইনাস 1, 4 রুট ওভার 4 মাইনাস 1 ইন্টু r, তাহলে কত 2 মাইনাস 1, তার মানে কি শুধু r কত 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত কিলোমিটার। এটাই आंसर। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ঠিক আছে, ওই আগে যেটা দেখাইছিলাম আপনি করতে পারতেন, আগে যেটা দেখাইছিলাম ওটা দিয়ে আপনি করতে পারতেন। যেমন হইলো এরকম যে gh একে আসলে ওই সমীকরণটা ভাঙাই এইটা r বাই r প্লাস h হোল স্কয়ার। তাহলে gh বাই g কি হবে 1/4 ইজ ইকুয়াল টু r বাই r প্লাস h হোল স্কয়ার। তাহলে 1/2 ইজ ইকুয়াল টু r বাই r প্লাস h, তাহলে টুয়াইস r ইজ ইকুয়াল টু r প্লাস h। তো h ইজ ইকুয়াল টু কি হবে r হবে, এটাও সেম। ঠিক আছে, একই জিনিস, একই। বুঝাইতে পারছি? কঠিন লাগে, জটিল লাগে? কঠিন বা জটিলের কিচ্ছু নাই এখানে ওস্তাদ, অত্যন্ত অত্যন্ত সোজা। ওকে, ভূপৃষ্ঠে একটি উপগ্রহের ওজন 100 নিউটন। যদি পৃথিবীর ব্যাসার্ধ r হয় তবে পৃথিবীর কেন্দ্র হতে কত দূরে উপগ্রহটির ওজন 25 নিউটন হবে। পৃথিবীর কেন্দ্র হতে কত দূরে, ঠিক আছে, উপগ্রহের ওজন 25 নিউটন হবে। দেখেন কেন্দ্র হতে কত দূরে, ক্লিয়ার? এটাই আমার কাছে চাইছে, করা যাবে? দেখেন ভূপৃষ্ঠে একটি উপগ্রহের ওজন 100, পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয়, পৃথিবীর কেন্দ্র হতে কত দূরে উপগ্রহটির ওজন 25 নিউটন হবে। দেখেন টাস 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 করে এটা করে ফেলা যায়। ভালো করে খেয়াল করেন, আমি করাবো, আপনি বুঝবেন। বুঝবেন মানে আপনার বুঝতেই হবে, না বুঝে আপনি যাবেনটা কই? ভালো করে খেয়াল করেন, সুন্দর করে এটা সলিউশন করব। ঠিক আছে, তাহলে আর h ইজ ইকুয়াল টু রুট ওভার w বাই wh মাইনাস 1 ইন্টু r। w কত 100, এটারে যদি 25 দিয়ে ভাগ করে কত থাকে 4, 4 এর রুট করলে কত থাকে 2 মাইনাস 1 ইন্টু r, তার মানে থাকে কত শুধু r। কিন্তু r উচ্চতা কোথা থেকে? পৃষ্ঠ থেকে, কেন্দ্র থেকে উচ্চতা কি হবে? কেন্দ্র থেকে ইজ ইকুয়াল টু r প্লাস r ইজ ইকুয়াল টু টুয়াইস r। বুঝাইতে পারছি? বুঝছেন? বুঝতে আপনি বাধ্য, বুঝবেন না মানে 100 বুঝবেন, পই পই করে বুঝবেন। গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়। গভীরতায় অর্থাৎ ধরেন এই হইল আমার পৃথিবী, এইটা থেকে ধরে নিলাম h গভীরতায়, ঠিক আছে, এই পৃথিবী থেকে আমার কত গভীরতায়? h গভীরতায় আমি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব। ঠিক আছে, h গভীরতায়। তাহলে h গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে সমীকরণ আমরা যেটা লাগাই, দেখেন
এই যে এটা বি লেখছে, এটা আসলে ডি হবে, ঠিক আছে, জি ডি বা জি এইচ 4/3 পাই আর মাইনাস এইচ রো ইন্টু জি। কারণ কি, যখন এইচ গভীরতায় আসবে পুরা পৃথিবীটাকে তাকে কিন্তু আর আকর্ষণ করবে না। এইচ গভীরতায় এই ধরেন এটার ব্যাসার্ধ হলো আর, পৃথিবীর এই ভিতরের যে কিউট পৃথিবীটা, এই যে কিউট পৃথিবী, কোন পৃথিবী, কিউট কিউট পৃথিবী তাকে আকর্ষণ করবে। বুঝাইতে পারছি? কিউট পৃথিবী তাকে আকর্ষণ করবে, বুঝতে পারছেন? GH is equal to G1 minus H by R, ঠিক আছে, 1 minus H by R এটা আমরা ইউজ করতে পারবো যখন H ভেরি ভেরি লেস দেন R। এটা আসলে জরুরি না, এটা সব জায়গায় ইউজ করতে পারবো, 1 minus H by R এটা সব জায়গায় ইউজ করতে পারবো, এখানে লেখার দরকার নেই। গভীরতা H is equal to 1 minus GH by GE into R, H is equal to 1 minus GH by GE into R। গভীরতাটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, গভীরতাটা এখান থেকে আমরা টুস করে বের করে ফেলবো, টুস করে বের করে ফেলবো, ঠিক আছে। এখানে মানে কঠিন কিছু না, করলেই আমরা পেরে যাব, করলেই সুন্দর করে পেরে যাব, এখানে জটিল কিছু না বা একদম রকেট সায়েন্স কিছু নাই এখানে, বুঝাইতে পারছি? দেখেন, পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরতায় জি এর মান কত? করেন দেখি, এখানে একটু পজ দিলাম, নিজেরা একটু করেন দেখি। পৃথিবী পৃষ্ঠে জি এর মান এত, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরতায় জি এর মান কত? এটা আমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? ঠিক কি না? করা যাবে? হ্যাঁ, করতে পারবেন? একদম সহজ কিন্তু ওস্তাদ, একদমই সহজ, অত্যন্ত সহজ, হ্যাঁ একদম মাখন। খেয়াল করেন, পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.8, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরতায় জি এর মান কত? তার মানে r/2 গভীরতায় জি এর মান কত, এটাই আমার কাছে চাইছে, তাই না? সুন্দর, তাহলে GH G into 1 minus r/2 by r, ঠিক কিনা? তাহলে এটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে, জি 9.8, এখানে কত? হাফ, আর আর চলে গেলে হাফ, কত? 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। মাখন, বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পারতে তো হবেই, বুঝতে না পারলে কি আর হবে? বুঝতে পারতেই হবে, বুঝতেই হবে, হ্যাঁ, না বুঝার কোনো সুযোগই এইখানে নাই। কেপলারের সূত্র মুক্তিবেগ নির্ণয়, ঠিক আছে, কেপলারের সূত্র ও মুক্তিবেগ নির্ণয়। মুক্তিবেগ কি? যে বেগে বস্তু নিক্ষেপ করলে মহাকর্ষের বাধা পেরিয়ে যায়, যে বেগে বস্তু নিক্ষেপ করলে মহাকর্ষের বাধা পেরিয়ে যায় সেটাকে আমরা কি বলবো? মুক্তিবেগ বলবো। কি বেগ বলবো? মুক্তিবেগ বলবো। বুঝাইতে পারছি? মুক্তিবেগের সমীকরণ v is equal to twice small gr অথবা twice gm/r। কোন একটা প্ল্যানেটের সাথে পৃথিবীর মুক্তিবেগের এটা তুলনা করা হয়েছে। মহাকর্ষীয় প্রাবল্য, ঠিক আছে, মহাকর্ষীয় প্রাবল্য না, এটা এটা একটু ভুল আছে, ঠিক আছে, মহাকর্ষীয় প্রাবল্য না, মুক্তিবেগের তুলনা হয়েছে, মুক্তিবেগের তুলনা করছি, এটা একটু ভুল আছে ওস্তাদ, এখানে একটু ভুল টাইপ করা হয়েছে। আচ্ছা, GEMERE পৃথিবীতে,
আর জিপি এমপি আরপি অন্য কোনো গ্রহে ত্বরণ ভর দূরত্ব। ঠিক আছে, কেপলারের সূত্র টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব আমরা পড়লাম আজকেই, শুরুতে একটু পড়লাম না ওস্তাদ, ওইটাই ওস্তাদ। ঠিক আছে, বুধের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে, বুধের ভর 3 × 10⁻26 কেজি, ব্যাসার্ধ 8 × 10⁸ মিটার হলে বুধের মুক্তিবেগ নির্ণয় করো। ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বুধের মুক্তিবেগ কিভাবে নির্ণয় করবেন? ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বুধের মুক্তিবেগ কিভাবে নির্ণয় করবেন বলেন তো? হ্যাঁ, ভর আর ব্যাসার্ধ দেওয়া থাকলে বুধের মুক্তিবেগটা নির্ণয় করার সিস্টেমটা কি সিস্টেম বলেন তো? সিস্টেম তো তেমন কিছুই না, সিস্টেম একদম সহজ। V is equal to root over twice gm by r, 2 into 6.673 into 10⁻⁻11 into m কত 3 into 10⁻26 আর এখানে 8 into 10⁸। ঠিক আছে, এটা আসবে 5.35। ঠিক আছে, 5.35 না, এটা আসবে 7.1 into 10 কিউব, এত মিটার পার সেকেন্ড বা 7.1 কিলোমিটার পার সেকেন্ড। সোজা, তাই না? সোজা না? অবশ্যই সোজা, অবশ্যই সোজা। ঠিক আছে, ওকে। নেপচুন গ্রহের তল হতে একটি রকেটের নির্গমন বেগ নির্ণয় করো। নেপচুন গ্রহের ব্যাস 6800 কিলোমিটার, গ্রহটির অভিকর্ষীয় ত্বরণ 4.2 মিটার পার সেকেন্ড। খুবই সহজ, VN নেপচুন। ঠিক আছে, রুট ওভার টুয়াইস GN RN, টুয়াইস GN কত 4.2 আর N কত 6800 কিলোমিটার না, এটা কি ব্যাস? 6800 মানে 3400 ইন্টু 10 কিউব। ঠিক আছে, 3400 ইন্টু 10 কিউব, এখান থেকে আসবে 5.35 ইন্টু 10 কিউব। এগুলা কিন্তু দেখেন ক্যালকুলেটরে হিসাব করার মতো না, সরি মানে ক্যালকুলেটরে হিসাব করার মতো, এটা হাতে করার মতো না। হাতে করার মতোগুলো এমসিকিউ, এগুলোতে আসতেছি ওস্তাদ, আসতেছি একটু পরেই আসতেছি। কৃত্রিম উপগ্রহ ও কাক্ষিক শক্তি নির্ণয়। কৃত্রিম উপগ্রহ ও কাক্ষিক শক্তি নির্ণয়। দেখেন, উপগ্রহের বেগ √/gm/r + h, ঠিক আছে, অথবা r × √/g/r + h, অথবা √/g × r + h আমরা লিখতে পারি। ঠিক আছে, g × r + h আমরা লিখতে পারি। ক্লিয়ার কিনা? কারণ gm = gr² লেখা যায়, gr², একটা আর বের করে নিয়ে এটা। ঠিক আছে, ওইটাই আর কি। হ্যাঁ, ক্লিয়ার, বুঝাইতে পারছি? উপগ্রহটি ভূপৃষ্ঠের খুব নিকটে অবস্থান করলে h = 0 ধরা যায়, সেই ক্ষেত্রে v = √/gr। উপগ্রহের আবর্তন কাল টুয়াইস পাই, t = টুয়াইস পাই √/r + h/g। উপগ্রহের রৈখিক বেগ টুয়াইস পাই বাই টি, টি এর ক্ষেত্রে আপনি টি এর এই মানটা বসায় দিবেন, টুয়াইস পাই বাই টি × r + h। কৃত্রিম উপগ্রহটি m ভর বিশিষ্ট বেগ v হলে কাক্ষিক শক্তি 12 mv²। কাক্ষিক শক্তি কত? 12 mv²। কারণ কি? সে v বেগে গতিশীল হচ্ছে,
তাহলে কক্ষে তার শক্তি কত হবে? হাফ এমভি স্কোয়ার হবে। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কিনা? কঠিন, জটিল? একদমই না, সহজ। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠ হতে 900 কিলোমিটার উপরে থেকে বৃত্তাকার পথে ঘুরছে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এটার ত্বরণ কত? উপগ্রহটির ত্বরণাত উপগ্রহটির বেগ কত? দেখেন তো এটা করা যায় কিনা। দেখেন, অত্যন্ত সহজ। এটা করা যায় কিনা দেখেন, একদম সহজ। একদম সহজ। আমরা জানি v ইজ ইকুয়াল টু আর জি বাই আর প্লাস এইচ। লেখা যায়? তাহলে 6400 ইন্টু 10 কিউব রুট ওভার জি হইল 9.81। তাহলে 6400 প্লাস 900 ইন্টু 10 কিউব, এখান থেকে যা আসে 7.42 কিলোমিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার, 7.42 কিলোমিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। এটাই মানে এইটাই উত্তর। বুঝতে পারছেন? কঠিন, জটিল কোনোটাই না, একদম সোজা। 700 কেজি ভরের একটি যোগাযোগ উপগ্রহ বৃত্তাকার পথে 4.23 ইন্টু 10⁷ মিটার ব্যাসার্ধে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। কত? 4.23 ইন্টু 10⁷ মিটার ব্যাসার্ধে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির মোট কাক্ষিক শক্তি কত? উপগ্রহটির মোট কাক্ষিক শক্তি কত? এটাই আমার কাছে চাইছে। 700 কেজি ভরের একটা উপগ্রহ, মোট কাক্ষিক শক্তি কত? কঠিন? একদমই কঠিন না। দেখেন কত ব্যাসার্ধে পৃথিবীকে প্রদক্ষিণ করছে? v ইজ ইকুয়াল টু রুট ওভার gm বাই আর, ঠিক কিনা? gm বাই আর, রুট ওভার gm বাই আর যদি হয় তাহলে এইটা থেকে এখন এইখান থেকে আমরা যেটা করব, দেখেন আমি জাস্ট টাইপগুলা দেখাইতেছি আপনার জাস্ট। তাহলে কাক্ষিক শক্তি, কাক্ষিক শক্তি ই কে, কাক্ষিক শক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ইন্টু রুট ওভার জিএম বাই আর, ঠিক কিনা? জি ক্যাপিটাল এম, কিন্তু এটা পৃথিবী, জিএম বাই আর। মান বসায় দিবেন, যা আসবে তাই অ্যান্সার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। এরপরের থেকে আমরা এখনই এমসিকিউতে ডাইভ ইন করব। কোথায় ডাইভ ইন করব ওস্তাদ? এমসিকিউতে ডাইভ ইন করব। ঠিক আছে, এতটুকু আপনারা বুঝতে পারছেন? পই পই করে বুঝতে পারছেন? কোনো ঝামেলা আছে? কোনো সমস্যা আছে? কোনো কিছুতে কোনো ল্যাকিংস আছে? থাকার কথা না ওস্তাদ, থাকার কথা না। একদমই সুন্দর করে আমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারছি। দেখেন এখানে আমরা এমসিকিউতে এখন ডাইভ ইন করতেছি। এমসিকিউতে কোথায় ডাইভ ইন করতেছি ওস্তাদ? এমসিকিউতে। দেখেন প্রথমেই আমরা যেটা দেখব, দেখেন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করি বলেন তো? মাত্রা কিভাবে নির্ণয় করব? দেখেন আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, ঠিক কিনা? এইখান থেকে আমরা লিখতে পারি কিনা জি ইজ ইকুয়াল টু এফ আর স্কোয়ার m1 m2
এবার দেখেন জি এর মাত্রা আমি বের করতে চাই। কিভাবে বের করব বলেন তো? কিভাবে বের করব? বের করবটা কিভাবে? এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2 আর স্কোয়ার মানে কি? এল স্কোয়ার। m1 m2 তার মানে কি? এম স্কোয়ার, ঠিক কিনা? তাহলে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2, এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2 আছে এখানে কোথাও? এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2, এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। বুঝাইতে পারছি? সহজ? কঠিন কিছু, জটিল কিছু? একদম সহজ। সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে এম ভরের কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার কখনো ফিরে আসবে না, ঠিক আছে? তার কখনো ফিরে আসবে না। তাহলে এই যে এই বেগটা সর্বনিম্ন কত বেগে, সর্বনিম্ন যত বেগে নিক্ষেপ করলে, তাহলে এইটাকেই আমরা বলি মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। এটাই হইলো আমার মুক্তি বেগ। হ্যাঁ, এটাই আমার মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। বেয়াদবি করে কেন এটা? এটাই মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। বুঝাইতে পারছি? তো মুক্তি বেগ এটা কিভাবে বের করি আমরা? কিভাবে বের করি? এই যে দেখেন এইখানে ভিই ইজ ইকুয়াল টু √2 gm/r। এইখান থেকে আমরা দেখেন √2 gm/r² লিখতে পারি কিনা? ইনটু আর কাটাকাটি করলে সেম। gm/r² এর কি স্মল জি লিখতে পারি না? √2 স্মল জি আর 2 স্মল জি আর। বুঝাইতে পারছি? সহজ, জটিল কিচ্ছু না, একদম সহজ, পানির মতো সহজ। এটা দেখেন দুইটা কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ অন্য কণার ভর 3 গুণ করা হয় এবং একই সাথে তাদের মাঝে দূরত্ব দ্বিগুণ করা হয়। একদম সহজ। আমি একটা কাজ করি, প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য আপনাদেরকে 1 মিনিট করে সময় দিই। করেন তো এটা, ঠিক আছে? করেন করেন। করেন, একদম সহজ, একদম। একদমই সহজ কিন্তু ওস্তাদ। দেখেন তাহলে দুইটা কণার মধ্যে মহাকর্ষীয় বলের কেমন পরিবর্তন হবে? আচ্ছা, প্রথমে পরিবর্তিত মহাকর্ষীয় বল বাই আসল মহাকর্ষীয়, আচ্ছা মহাকর্ষীয় বল, পরিবর্তিত মহাকর্ষীয় বল জি জি তো কাটাই যাবে। তাহলে উপরে m1 প্রাইম m2 প্রাইম m1 m2 ইনটু উল্টায় যাবে না আর আর বাই আর প্রাইম স্কোয়ার, এটাই তো হবে। দেখেন m1 প্রাইম, m1 কি বলছে? একটি কণার পর পূর্বের দ্বিগুণ, তাহলে m1 এর দ্বিগুণ, তাহলে টুয়াইস m1 বাই m1। m2 হচ্ছে 3 গুণ, থ্রাইস m2 বাই m2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ, তাহলে এইখানে আর বাই টুয়াইস আর হোল স্কোয়ার।
তাহলে দেখেন m1 গণ, m2 গণ, 3 দুগুণে কত 6, আর এইখানে r গণ 4, 6/4, তার মানে কত 3/2, 3/2 মানে কত 1.5। তাহলে পূর্বের কত গুণ হবে ওস্তাদ? 1.5 গুণ হবে। পূর্বের কত গুণ হবে? 1.5 গুণ হবে। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? ক্লিয়ার? জটিল, কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ। আর ব্যাসার্ধের পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব ভি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব ভি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায়, ক্যাপিটাল আর উচ্চতায় বিভবের মান কত? নিজেরা একটু চেষ্টা করেন, নিজেরা একটু চেষ্টা করেন। আমি একটু পানি খাই। দেখেন দেখেন ওস্তাদ, তাহলে আমরা বিভব, দেখেন কি বলছে, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব ভি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? ভালো, আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু মাইনাস gm/r। তাহলে আর উচ্চতায়, আর উচ্চতায় বিভবের মান কি হবে? ভি প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস gm/2r। তাহলে এই যে এইখানে gm/r, এটা কি? এটা হচ্ছে ভি মাইনাস gm/r মাইনাস সহ, তাহলে ভি প্রাইম ইজ ইকুয়াল টু v/2, ভি প্রাইম ইজ ইকুয়াল টু v/2। বুঝাইতে পারছি? জটিল, কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না ওস্তাদ, জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সহজ। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল হলে, কত মাইল? 4000 মাইল। 100 miles, 100 miles, 100 miles, 100 miles। যাই হোক, 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায় মাধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বলের কত পার্সেন্ট হবে? 1% হবে। পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায়, কত উচ্চতায় পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বল পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বল 1% হবে। 400 মাইলস, 4000 মাইলস, 36,000 মাইলস, আর এখানে কি 4 লাখ মাইলস, কোনটা হবে? নিজেরা চেষ্টা করেন, আগে আগে নিজেরা চেষ্টা করেন, 30টা সেকেন্ড একটু নিজেরা চেষ্টা করেন, তারপর তো আমি করেই দিব। চেষ্টা করেন তো, চেষ্টা করেন, নিজেরা একটু চেষ্টা করেন ওস্তাদ। হ্যাঁ, একদম সহজ, একদম সহজ, পানির মতো সহজ। ঠিক আছে, পানির লাহান সহজ। হ্যাঁ, পারা যাবে? পারা যাবে না? দেখ, আমি আবার বলি, পৃথিবীর ব্যাসার্ধ 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধ কত? 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায় মাধ্যাকর্ষণ বল পৃথিবী পৃষ্ঠের মাধ্যাকর্ষণ বলের 1% হবে? পৃথিবীর ব্যাসার্ধ কত? 4000 মাইল। আনুমানিক কত উচ্চতায় মাধ্যাকর্ষণ বল পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের 1% হবে? দেখেন কিভাবে করে ফেলি, দেখেন খালি কিভাবে করে ফেলি। কত উচ্চতায়? h ইজ ইকুয়াল টু √GE/GH -1 ইন্টু r। তাহলে √GE কত? 100 হইলে GH কত? 1%, 1 হবে, তাহলে -1 ইন্টু r। তাহলে এটা কত? 100 রে রুট করলে
100 রে রুট করলে কত হবে 10, 10 - 1 কত 9, 9 আর 9 ইন্টু 4000, তাহলে কত 36000 এত মাইলস। বুঝাইতে পারছি ওস্তাদ, একদম সোজা। দুটি গ্রহের ঘনত্ব সুষম এবং সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ। প্রথম গ্রহের উপরিভাগের এবং দ্বিতীয়টির উপরিভাগের জি এর অনুপাত হলো 2:1, 1:2, 4:1 নাকি 8:1? কোনটা বলছে? দুটি গ্রহের ঘনত্ব সুষম এবং সমান, ঘনত্ব সুষম এবং সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ। প্রথম গ্রহের উপরিভাগের এবং দ্বিতীয়টির উপরিভাগের জি এর অনুপাত হলো, সহজ কথা, প্রথমটার উপরিভাগের এবং দ্বিতীয়টার, তাহলে g1/g2 ইজ ইকুয়াল টু r1/r2। ঘনত্ব সমান, প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টার কত দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টার দ্বিগুণ হইলে 2r2/r1, 2r2/r2, r2 গণ 2:1, 2:1 একদম সেকেন্ডে হয়ে যাবে, সেকেন্ডে খেলা হবে। খেলা কিভাবে হবে? সেকেন্ডে হবে ওস্তাদ। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা? জটিল কিছু না ওস্তাদ, জটিলতার কোনো জায়গা এখানে নাই, জটিলতার কোনোই জায়গা এখানে অবশিষ্ট নাই। ক্লিয়ার? 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ হবে মহাকর্ষীয় ধ্রুবকের সমান। 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরে স্থাপন করলে মধ্যবর্তী আকর্ষণ কি হবে? মহাকর্ষীয় ধ্রুবকের সমান হবে ওস্তাদ। কিসের সমান হবে? মহাকর্ষীয় ধ্রুবকের সমান হবে, কারণ F ইজ ইকুয়াল টু তখন G(m1 m2/r²), তো আমরা জানি m1 1, m2 1 আর 1, তাহলে কত হবে? F ইজ ইকুয়াল টু G, G এর ভ্যালু কত 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে? না, এখানে ভাগ যাওয়ার পরে না কেজি স্কয়ার আসে, আমি তো সবগুলোর মান বসাইছি। এত কি? এত নিউটন, এত নিউটন, একদম সহজ। ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কিনা? পরেরটা, পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে গেলে অভিকর্ষ ত্বরণের মান 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? কতটুকু গভীরে গেলে? পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে গেলে? এইটা একটু আগে করছি। আপনি 1 মিনিট সময় নেন, 1 মিনিট সময় নেন, নিজে করেন। 1টা মিনিট আপনি সময় নেন, এটা নিজে করেন। এটা নিজে করার মতো ওস্তাদ, এটা নিজে করার মতো। সাই সাই করে ফেলার কথা, সাই সাই করে ফেলার কথা। কি বলছে প্রশ্নে ওস্তাদ? কি বলছে? পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায়? তাহলে আমি কি জানি? H ইজ ইকুয়াল টু 1 - GH/GE ইন্টু R। তাহলে 1 - GH হলো 4.9, GE হইতেছে 9.8 ইন্টু R। তাহলে এটা কত? হাফ। 1 - হাফ হাফ, তাহলে হাফ। আর কত? আর হচ্ছে আমি কত জানি? 6400 এত
ইন্টু 10 কিউব এত মিটার, তাহলে কত হবে 3200 ইন্টু 10 কিউব এত মিটার, 3200 ইন্টু 10 কিউব মিটার। বুঝছেন? একদম হয়ে গেল, হয়ে গেল। বুঝছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা অবস্থা? বুঝতে পেরেছেন কিনা? কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল উপগ্রহের ভরের, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল উপগ্রহের ভরের সমানুপাতিক, বর্গানুপাতিক, ব্যস্তানুপাতিক নাকি নিরপেক্ষ? বলেন তো ওস্তাদ, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল উপগ্রহের ভরের সমানুপাতিক, বর্গানুপাতিক, ব্যস্তানুপাতিক নাকি নিরপেক্ষ? আবর্তনকাল দেখেন তো, টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ জি। উপগ্রহের ভরের সাথে কোনো সম্পর্ক আছে? আছে কিনা? নাই। তাহলে সুতরাং কি? নিরপেক্ষ। সুতরাং নিরপেক্ষ ওস্তাদ। বুঝাইতে পারছি? নিরপেক্ষ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 হয়ে গেল, কিন্তু ভরের কোনো পরিবর্তন হলো না। অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে? করেন, 30 সেকেন্ড চিন্তা করেন। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 হয়ে গেল, কিন্তু ভরের কোনো পরিবর্তন হলো না, তাহলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে? ভরের কোনো পরিবর্তন হয় নাই, মানে ভর কনস্ট্যান্ট আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে? অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে? সহজ কিন্তু ওস্তাদ, সহজ সহজ, কিন্তু সহজ। দেখেন কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 হয়ে গেছে, কত 1/3 হয়ে গেছে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হলো না, তাহলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে? তাহলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে? ভরের ব্যাসার্ধ 1/3 হয়ে গেছে, কিন্তু ভরের পরিবর্তন, তাহলে আমরা কি জানি জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে আমি বলতে পারি কিনা জি ইজ প্রপোর্শনাল, এম যেহেতু কনস্ট্যান্ট, ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, 1/r স্কোয়ার। তাহলে G2 বাই G1 ইজ ইকুয়াল টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। ঠিক কিনা? বলতে পারি কিনা? R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার বলা যায়? আচ্ছা, তাহলে দেখেন আমরা G2 বাই G1 ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে? ব্যাসার্ধ হঠাৎ 1/3 হয়ে গেছে, 1/3 R1 স্কোয়ার বাই R1 স্কোয়ার। তাহলে G2 বাই G1 ইজ ইকুয়াল টু 1/9। ঠিক কিনা? 1/9। তাহলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে, তাই না? অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধ 1/9 হয়ে গেছে। ও সরি, এখানে একটু ভুল লিখছি, এখানে একটু ভুল হয়ে গেছে, একটু আরেকবার করাই, দেখেন ভালো করে দেখেন, একটু ভুল হয়ে গেছে, এটা ভুল করে ফেলেছি, এটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে, আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আরেকবার দেখাই, দেখেন আমি জিনিসটা বুঝাই। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 হয়ে গেছে, মানে 1/3 হয়ে গেছে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে? দেখেন পই পই করে কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে, কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। তাহলে আমরা কি জানি? জি ইজ প্রপোর্শনাল টু, জি ইজ ইকুয়াল টু, প্রপোর্শনাল টু না, জি ইজ ইকুয়াল টু, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে G2 বাই G1 ইজ ইকুয়াল টু R1 বাই R2 হোল স্কোয়ার, লেখা যায় কিনা? তাহলে G2 বাই G1 R1
R2 কত 1/3 R1 হোল স্কয়ার, তাহলে G2/G1 ইজ ইকুয়াল টু 9, অতএব G2 ইজ ইকুয়াল টু কত 9G1। কয় গুণ হইছে 9 গুণ হইছে। কয় গুণ হইছে 9 গুণ হইছে। বুঝতে পারছেন কিনা ওস্তাদ, বুঝতে পেরেছেন কিনা? কঠিন জটিল, জটিল বা কঠিন কোনোটাই না, একদম অত্যন্ত অত্যন্ত সহজ। প্যারাশুট দিয়ে এক বিমান সেনা 5 কিলোমিটার উচ্চতা থেকে নেমে এলো। ভূমি স্পর্শের সময় তার ত্বরণ হলো, ভূমি স্পর্শের সময় তার ত্বরণ কত? ভূমি স্পর্শের সময় তার ত্বরণ কত বলেন। প্যারাশুট দিয়ে এক বিমান সেনা 5 কিলোমিটার উচ্চতা থেকে নেমে এলো, ভূমি স্পর্শের সময় তার ত্বরণ কত? প্যারাশুট দিয়ে এক বিমান সেনা 5 কিলোমিটার উচ্চতা থেকে নেমে এলো, ভূমি স্পর্শের সময় তার ত্বরণ কত হবে, এটা আমার কাছে জানতে চাইছে। মনে রাখবেন প্যারাশুট দিয়ে কেউ যখন নিচে নামে তখন সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামে, তখন g ইজ ইকুয়াল টু কত থাকে 0 থাকে। এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি না, এটাকে আমরা বলি প্রান্তবেগ। প্রান্তবেগ টার্মিনাল ভেলোসিটি, প্রান্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। তা টার্মিনাল ভেলোসিটিতে অ্যাক্সিলারেশন কত হয় 0 হয়, তাহলে তার ত্বরণ কত হবে ওস্তাদ 0 হবে। প্যারাশুট দিয়ে যখন নামবে ত্বরণ কত হবে ওস্তাদ 0 হবে। মনে রাখবেন, পই পই করে মনে রাখবেন ওস্তাদ, ঠিক আছে? পই পই করে মনে রাখতে হবে। ক্লিয়ার? পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য G, কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত? এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত, এটা আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, এই গ্রহের পৃষ্ঠে তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত, এটা আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, করেন 10-15 সেকেন্ড একটু নিজেরা চেষ্টা করেন, নিজেরা একটু চিন্তা করেন খাতায়। পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য G, কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তবে এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত? তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত? আমরা জানি E কে আমরা কি লিখতে পারি, G হিসেবে লিখছি। এখানে ক্ষেত্র প্রাবল্য কি G দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি, G ইজ ইকুয়াল টু 4/3 পাই আর রো G। তাহলে এইখান থেকে G ইজ প্রপোর্শনাল টু R আমি লিখতে পারি না? আচ্ছা, ঘনত্ব যদি সমান হয়, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে সেই হিসেবে আমরা কি লিখতে পারি? সেই হিসেবে G ইজ প্রপোর্শনাল টু R যদি হয়, দেন E ইজ প্রপোর্শনাল টু R লিখতে পারি কিনা? তাহলে E প্রাইম বাই E ইজ ইকুয়াল টু R প্রাইম বাই R, তাহলে E প্রাইম বাই E ইজ ইকুয়াল টু R প্রাইম কত 2R বাই R, তাহলে E প্রাইম ইজ ইকুয়াল টু টুয়াইস E, তাহলে E প্রাইম ইজ ইকুয়াল টু টুয়াইস E, E ইজ ইকুয়াল টু G, যেহেতু টুয়াইস G আমি লিখতে পারি। টুয়াইস G বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? জটিল
কঠিন একটাও না ওস্তাদ, জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ, একদম সহজ, পানির মতো সহজ। পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ হবে? কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ হবে? করেন, এরকম একটা করছি, আমরা নিজেরা চেষ্টা করি, এরকম একটা করছি, আমরা নিজেরা একটু চেষ্টা করি, করতে পারবেন। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.38 × 10⁷ মিটার। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.38 × 10⁷ মিটার। দেখেন, জটিল কিছু না ওস্তাদ, করতে পারবেন আপনারা, আপনারা পারবেন ওস্তাদ, ট্রাস্ট মি, আপনারা পারবেন, আপনাদের পক্ষেই সম্ভব, আপনারাই সম্ভব, আপনাদের পক্ষেই সম্ভব ওস্তাদ, কোনো টেনশনের কিচ্ছু নাই, আপনারাই পারবেন। দেখেন, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ হবে? পৃথিবীর ব্যাসার্ধ এত। খুব সুন্দর, তাহলে h ইজ ইকুয়াল টু √/GE/GH -1 × r। ঠিক আছে, তাহলে √GE100 GH1 -1 × r। তাহলে এইখান থেকে 10 -1 কত, 9, আর হলো 6.38 × 10⁷। ঠিক তো? আচ্ছা, 6.38 × 10⁷ যদি হয়, 8 নং কত? ঠিক আছে, 8 নং কত বলেন? 8 নং, হ্যাঁ কত? 5.76। দেখেন, খেয়াল করেন, সরি একটু মাথা ঘুরাচ্ছিল, যাই হোক, দেখেন 8 নং 72-এর 2 হাতের 7, 3 নং 27, 3 নং 27 আর 7 কত? 34, 34-এর 4, তাহলে 34-এর 4 হাতের 3, 6 নং 54 আর 3 57। ঠিক আছে, 57.42 × 10⁷। ঠিক আছে, এত মিটার বা 5.742 × 10⁶। 5.742 × 10⁻, এখানে × 10⁻6 10⁸ হবে, 10⁸ এত মিটার। ঠিক আছে, 5.742 × 10⁸ মিটার, 5.742 × 10 5.76 × 10⁷ আছে। যাই হোক, এখানে সঠিক উত্তর নাই, তাহলে কোনোটাও দাগানো যাবে না, একটাও না, একটাও না। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছেন? জটিল? একদমই জটিল না। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 10 m/s²। একটি খনির তলদেশে 5 m/s²। পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁶ মিটার হলে খনির গভীরতা হবে। পৃথিবীর ব্যাসার্ধ এত হলে খনির গভীরতা কত হবে? এটা আমাদের বের করতে বলছে। খনির গভীরতা আমাদেরকে বের করতে বলছে। খনির গভীরতা আমরা বের করতে পারবো না ওস্তাদ? খনির গভীরতা কি আমরা বের করতে পারবো না? h = 1 - GH/GE × r। তাহলে 1 - GH কত?
GH হলো 5, GE কত 10, আর কত 6 × 10⁶, তাহলে হাফ, তাহলে কত হবে 3 × 10⁶ এত মিটার, 3 × 10⁶ মিটার। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করলে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে তা হলো, আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করতে হবে, যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে সেই উচ্চতাটা কত? আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলে যে উচ্চতা, একটু চিন্তা করেন তো, এক সেকেন্ডে করে ফেলা যায়, 1 সেকেন্ডে করে ফেলা যায়। অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে সেটা কত? যে উচ্চতায়। কত বলেন তো? আর ব্যাসার্ধের একটা কি কল্পনা করা হয়েছে? গোলক কল্পনা করা হয়েছে, তাই না? আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করা হয়েছে, যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক হবে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক হবে, সেই উচ্চতাটা কত আমাদের বের করতে বলছে। দেখেন এটা 1 সেকেন্ডের ভিতর করে ফেলা যায়। কি বলছে? আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করলে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে তা হলো, দেখেন আর ব্যাসার্ধের, আচ্ছা তাহলে আমরা কি জানি? h = √GE/GH - 1 × r, তাহলে √GH হবে অর্ধেক, তাহলে GE হবে কি দ্বিগুণ, তাহলে টুয়াইস GH/GH - 1 × r, GH চলে গেল √2 - 1 × r, √2 - 1 × r। সে একদম মিলে গেছে, একদম পই পই করে মিলে গেছে ওস্তাদ, পই পই করে মিলে গেছে। ক্লিয়ার? পৃথিবী পৃষ্ঠ হতে h উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ হতে d গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানের সমান হলে d হবে h এর কতটুকু? d h এর কতটুকু হবে? এটা একটু নিজেরা চিন্তা করেন। h উচ্চতা ধরছে, d কে গভীরতা ধরছে, h কে উচ্চতা ধরছে, d কে গভীরতা ধরছে। দেখেন পৃথিবী পৃষ্ঠ হতে h উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ হতে d গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান সমান হলে d হবে h এর কতটুকু? তাহলে অভিকর্ষ ত্বরণের মান সমান বলছে, তাহলে আমি ধরি g' = g × উচ্চতার ক্ষেত্রে 1 - 2h/r, g' g × 1 - 2h/r, এটা আমরা জানি। আবার g' গভীরতার ক্ষেত্রে g সেম লিখলাম কেন? কারণ বলছে কি অভিকর্ষ ত্বরণের মান কি হবে? সমান হবে, বলছে অভিকর্ষ ত্বরণের মান সমান হবে, তাহলে 1 - d/r, তাহলে 1 - 2h/r = 1 - d/r, ঠিক কিনা? তাহলে 1 1 চলে গেল, তাহলে 2h/r = d/r, r চলে গেলে d কি হবে? 2h হবে, d হবে h এর দ্বিগুণ, d হবে h এর দ্বিগুণ ওস্তাদ, d h এর কি হবে? দ্বিগুণ হবে, দ্বিগুণ। বুঝাইতে পারছি? দেখেন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, উক্ত গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কয় গুণ? 8 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর
মুক্তিবেগের তুলনায় কত গুণ হবে তা নির্ণয় করো। আচ্ছা, পৃথিবীর মুক্তিবেগ VE ইজ ইকুয়াল টু √/2g/r, ঠিক কিনা? এটা আমরা জানি। এবার ধরেন VP ইজ ইকুয়াল টু √2 অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ, তাহলে 8g। আর মুক্তিবেগের তুলনায় পৃথিবীর ব্যাসার্ধের কত দ্বিগুণ, 2r। তাহলে 8 দুগুণে কত 16, √16 কত 4 ইন্টু √2gr, তাহলে 4 ইন্টু VE কয় গুণ, এই 4 4 গুণ, কয় গুণ 4 গুণ। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? জটিল কঠিন, জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ, একদম পানির মতো সহজ ওস্তাদ। ক্লিয়ার? বুঝতে পারছেন? গাছের একটি আপেল পৃথিবীকে F বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে ক্যাপিটাল F বলে আকর্ষণ করছে। সুতরাং F কি F এর চেয়ে বড়, F কি 1 এর সমান, F কি স্মল f এর সমান, কোনটা হবে বলেন তো? এটা আপনারা জানেন যে একে অপরকে সমান বলে আকর্ষণ করে, একে অপরকে সমান বলে আকর্ষণ করে। তাহলে আপনার কাছে প্রশ্ন, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা পরস্পরকে একই বলে আকর্ষণ করে, তাহলে আপনি বলবেন যে এই আপেল যখন আমি ফেলে দেই, আপেল পৃথিবীর দিকে যায়, পৃথিবী আপেলের দিকে আসে না কেন? আপেল পৃথিবীর দিকে গেল, পৃথিবী আপেলের দিকে আসলো না কেন? তাই না? এটা একটা কোশ্চেন না? এই কোশ্চেনের খুব সহজ একটা উত্তর আছে। এই পৃথিবী, এই হইল আপেল, পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, আপেলের ভর ধরে নিলাম 100 গ্রাম। এখন আমারে বলেন, ঠিক আছে, এম অ্যাপেল, এখন পৃথিবী যখন আপেল রে টানবে, বল তো দুইটারই সমান, এইটা যা এইটাও তাই, কিন্তু এইটার ত্বরণ কি হবে, F/m অ্যাপেল 100 গ্রাম দিয়ে ভাগ হবে, কিন্তু এইটার ক্ষেত্রে ত্বরণ কি হবে, এটা হইল অ্যাপেলের ত্বরণ, আর আর্থের হইল F/m/e, তাহলে ই কত 6 × 10⁻24 না? তাহলে 6 × 10⁻24 আসলে পৃথিবীর ত্বরণ কি 0 টেন্ডস টু 0 না? তো এই জন্য পৃথিবী আপেলের দিকে যায় না, আপেল পৃথিবীর দিকে আসে। পৃথিবী আপেলের দিকে যায় না, আপেল পৃথিবীর দিকে আসে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? সহজ কনসেপচুয়াল বিষয়, একটু কনসেপচুয়াল বিষয়, বুঝাইতে পারছি? কেপলারের তৃতীয় সূত্রটা কি? কেপলারের তৃতীয় সূত্রটা কি? কেপলারের তৃতীয় সূত্র হচ্ছে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। কেপলারের তৃতীয় সূত্র এইটাই, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু কি, আর কিউব। টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, এটাই হলো কেপলারের তৃতীয় সূত্র। গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহের সংযোগকারী সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা কোন নীতির সরাসরি ফলাফল? এটা হলো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা মানে সামেশন অফ Li ইজ ইকুয়াল টু সামেশন অফ Lf, ঠিক আছে? সামেশন অফ Li ইজ ইকুয়াল টু সামেশন অফ Lf, এটাই হলো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি হলো এটাই। আর ও 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথ প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত হবে? ঠিক আছে, আর ও 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথ প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত হবে? দেখেন, করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, অবশ্যই। তাহলে ব্যাসার্ধ কি, আমি কি বলছি আবার, আর ও 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথ প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত হবে? দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত, আমরা দুইটা কৃত্রিম আর ও 4r, তাহলে T1/T2 ইজ ইকুয়াল টু
আর 4r 3/2, তাহলে আর চলে যাবে, তাহলে √1/4 এত হোল কিউব লেখা যায় না, তাহলে এইখানে কত হাফ হোল কিউব, তাহলে কত 1/8, তার মানে কত 1:8, খ 1:8। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? মানে এইটা জিনিসটা কিভাবে করছি, t1 t2 স্কয়ার ইজ ইকুয়াল টু আর 4r কিউব না, তাহলে এইটারে রুট করে দিলে কি 3/2 হবে না? ওইটাই করছি ওস্তাদ, ওইটাই করছি। জটিল কোনো কিছু না ওস্তাদ, সহজ, অত্যন্ত সহজ। পরস্পরকে স্পর্শ করা দুটি অভিন্ন গোলক যাদের ভর 100 কেজি, ব্যাসার্ধ কত 5 মিটার, এর মধ্যে মহাকর্ষ বল প্রায় কত হবে? পরস্পরকে স্পর্শ করা দুইটা অভিন্ন গোলক মানে কি? অভিন্ন মানে কি? একই। ঠিক আছে, একটু চিন্তা করেন, এটা একদম সহজ, এটা একদমই সহজ, একদম সহজ। একদমই সহজ। দেখেন, পরস্পরকে স্পর্শ করা দুটি অভিন্ন গোলক, এই একটা গোলক, এই আরেকটা গোলক, ঠিক আছে, এদের ব্যাসার্ধ কত 5 মিটার, তাহলে এইটুকু কত 5 মিটার, এইটুকু কত 5 মিটার, টোটাল কত? এদের মাঝখানের ডিসটেন্স কত? 10 মিটার। কারণ মহাকর্ষ বল কিভাবে কাজ করে? কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে। দুইটাই কত? 100 কেজি 100 কেজি। সুন্দর। F ইজ ইকুয়াল টু জি m1 m2 মানে 100 ইন্টু 100 বাই আর কত 10 স্কোয়ার মানে কি 100, তাহলে 100 100 চলে গেল, তাহলে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 100, তার মানে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -9 এত কি নিউটন, এত 9 এই খ এত নিউটন। বুঝতে পারছেন ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? একদম সহজ, একদম সহজ না? অত্যন্ত সহজ। এম ভরের বস্তুকে কেটে এম ও ক্যাপিটাল এম মাইনাস এম ভরের বস্তুতে রূপান্তর করা হলে m/m কত হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে, মহাকর্ষ বল ম্যাক্সিমাম হবে? মহাকর্ষ বল এদের ভিতরে ম্যাক্সিমাম কিভাবে হবে বলেন? এটা খুবই ইন্টারেস্টিং। এম ভরের বস্তুকে কেটে এম ও m মাইনাস এম ভরের বস্তুতে রূপান্তরিত করা হলে m/m কত হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? কেমন? দেখেন, খুবই সহজ, খুবই সহজ। ম্যাথের একটা জিনিস ইউজ করতে হবে, ম্যাক্সিমা বের করার নিয়ম। ম্যাক্সিমা, আমরা ম্যাক্সিমা কিভাবে বের করি? ডিফারেন্সিয়েশন করে আমরা 0 ধরে করি না, ঠিক আছে, ডেরিভেটিভটাকে 0 ধরেই তো করি, তাই না? ওইটাই করতে হবে। তাহলে আমাদের কি বলছে? এম ভরের বস্তুকে কেটে, এম ভরের বস্তুকে কেটে স্মল এম ও m মাইনাস এম ভরের বস্তুতে রূপান্তরিত করা হলে ক্যাপিটাল এম বাই স্মল এম কত হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? তাহলে মহাকর্ষ বল এইখানে স্মল এম আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর ভিতরে কত? F ইজ ইকুয়াল টু জি স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই আর স্কোয়ার। এখন দুইটারে ডিএম দ্বারা এম দ্বারা কি ডিফারেন্সিয়েশন করি, এফ কে করব জি গুণ করব এম স্মল এম মাইনাস এম স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কি হয়ে যাবে? 0 হইতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা কি জি বাই আর স্কোয়ার
ডি ডিএম এম মাইনাস এম স্কোয়ার। তাহলে এইটারে এই পাশে নিলে 0, এইখানে কি ক্যাপিটাল এম ডিফারেন্সিয়েশন করলে এখানে কি টোয়াইস এম, তাহলে এম বাই স্মল এম ইজ ইকুয়াল টু কি 2। এটাই অ্যান্সার। দেখছেন কত সুন্দর একটা প্রবলেম, কত সুন্দর একটা প্রবলেম, অত্যন্ত সুন্দর না, চকাচক না? বুঝতে পারছেন কিনা? খুবই সুন্দর, খুবই সুন্দর, সুললিত, সুগঠিত একটা সমস্যা, খুবই সুন্দর, সুললিত, সুগঠিত একটি সমস্যা। বুঝাইতে পারছি? কি করছি বুঝছেন না? একদম সহজ। একদম সহজ। ঠিক আছে? একটি গ্রহের ব্যাস 5000 কিলোমিটার, এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ্রহটির পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। গ্রহের ব্যাস 5000 কিলোমিটার, এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ্রহটির পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। করতে পারবেন কিনা? ব্যাস 5000, অভিকর্ষ ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বলছে? একটি গ্রহের ব্যাস 5000 কিলোমিটার, অভিকর্ষ ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। মুক্তিবেগ ভিই ইজ ইকুয়াল টু রুট ওভার টোয়াইস জি আর, ঠিক কিনা? তাহলে রুট ওভার 2 ইন্টু 5000 কিলোমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? 2500 ইন্টু 10 কিউব। 5 দুগুণে কত? 10, 10, তাহলে রুট ওভার 2500, ঠিক কিনা, ইন্টু রুট ওভার কত? 10, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার 4। তাহলে 2500 রে করলে কত হয়? 50। 10 টু দি পাওয়ার 4 রে করলে কত হয়? 10 স্কয়ার, তাহলে কত? 5000, তাহলে 5 কিলোমিটার পার সেকেন্ড। 5000 মিটার পার সেকেন্ড মানে কি? 5 কিলোমিটার পার সেকেন্ড। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ওস্তাদ? বুঝতে পেরেছেন? হ্যাঁ, সহজ। একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক, উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। ওই গ্রহে জি এর মান কত মিটার পার সেকেন্ড স্কয়ার? মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, ঠিক আছে? উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে ওই গ্রহে জি এর মান কত মিটার পার সেকেন্ড স্কয়ার? চিন্তা করেন একটু, এরপর করে দিচ্ছি। 10 সেকেন্ড পরেই আমি করে দিচ্ছি, চিন্তা করেন। কি বলছে দেখেন, একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। ওই গ্রহে জি এর মান কত মিটার পার সেকেন্ড স্কয়ার? ওই গ্রহে জি এর মান কত মিটার পার সেকেন্ড স্কয়ার? তাহলে মুক্তিবেগ ভিই প্রাইম ইজ ইকুয়াল টু ভিই এর অর্ধেক। তাহলে ভিই প্রাইম আমরা ধরলাম রুট ওভার 2 জি আর প্রাইম, আর এইখানে রুট ওভার 2 জি আর বাই 2, ঠিক কিনা? দুই পাশে যদি স্কোয়ার করে দেই তাহলে কি হবে? টোয়াইস জি আর প্রাইম কি বলছে? অর্ধেক, ব্যাসার্ধ অর্ধেক, ঠিক আছে? আর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, আর এই জায়গায় কি হবে? টোয়াইস জি আর বাই 4, ঠিক কিনা? এই টু চলে গেল, এই জি, সরি এখানে জি প্রাইম হবে ওস্তাদ, কারণ জিটা তো ডিফারেন্ট, জিটা তো ডিফারেন্ট, তাই না?
জি ডিফারেন্ট না, এটা জি প্রাইম। এই আর চলে গেল, ঠিক কি না? তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু কি, জি বাই 2। তো জি প্রাইম ইজ ইকুয়াল টু 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওস্তাদ, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা? তো আমরা এই যে সমস্যাগুলা সমাধান করলাম, এর মাধ্যমে মহাকর্ষের সবগুলো যেই যে টপিক আছে সেগুলোকে আমরা সবগুলা টাচ করছি। আপনি দেখবেন যে বিগত বছরে আসা প্রশ্ন এগুলা টপিক থেকেই মিলে গেছে। আপনি বাসায় প্রচণ্ড পরিমাণ প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা জিনিস আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আপনার কোথাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আপনার কোথাও কোনো সমস্যা হবে না। আপনি প্রত্যেকটা জিনিস পই পই করে ধরতে পারবেন, বুঝতে পারবেন, সেই জিনিসগুলো অনুধাবন করতে পারবেন, সেই জিনিসগুলো শিখতে পারবেন ওস্তাদ। তো আমার মনে হয় আমি সুন্দর করে আপনাদেরকে এই বিষয়গুলোকে বুঝাতে পেরেছি। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।